নমস্কার বন্ধুরা, আজ আমরা এমনই একজন মৃৎ শিল্পীর সাথে আলাপ করব যার নামটা আমরা জেনে নেব তার নিজের মুখ থেকেই। নমস্কার, প্রথমেই আমি জানবো আপনার নামটা কি? শক্তি চক্রবর্তী। আচ্ছা, আপনার জন্ম কোথায় হয়েছে? জন্ম কলকাতা, নদিয়া, হাঁসখালি বগলাতে আমার জন্ম। আচ্ছা, আর আপনার ছোটবেলাটা কি ওখানেই কেটেছে? আমার ছোটবেলা ওখানেই কেটেছে, নদিয়া জেলায়। নদিয়া জেলায় কেটেছে। আচ্ছা, তো কত সালে আপনি এই আন্দামানে পাড়ি দিলেন? আমি আন্দামানে পা দিয়েছি 2000 সালে আমি আন্দামানে এসেছি। তো এই যে আপনি একজন মৃৎশিল্পী, তো আপনার এই যে বিভিন্ন কাজকর্ম আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি, বিভিন্ন মূর্তি তৈরি রয়েছে, যেমন গণেশের মূর্তি দেখতে পাচ্ছি, দুর্গা প্রতিমা রয়েছে। তো এই যে কাজকর্মর যে করছেন, এটার স্বপ্ন কি আপনার ছোটবেলা থেকেই ছিল যে আপনি এই কাজ নিয়ে এগোবেন বড় হয়ে? ছোটবেলা থেকে আমার কাজ ছিল, আপনার ইচ্ছে ছিল যে আপনি এই কাজের সঙ্গেই যুক্ত থাকবেন, মানে আপনি ভালোবাসতেন ছোটবেলা থেকে? খুবই ভালোবাসতাম। আমি নিজের থেকে ছোট থেকে আমি নিজে পল জড়িয়ে বিছালি জড়িয়ে কাঠাম করে ছোট থেকে আমি মাটি দেওয়া শুরু করেছি। আচ্ছা, আস্তে 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 করতে 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 দিন দিন ওটা বেড়েই চলে গেছে। তারপর আমার ব্যবসায় পরিণত হয়ে গেছে কাজটা। এখন আমি কলকাতাতে প্রায় 35 বছর আমি কাজ করেছি এই ঠাকুরের কাজ। তারপরে এই ফুটবলারে আসা এই 24 বছর হয়ে গেল। 24 বছরের ভিতরে আমি এই ঠাকুরের কাজ, মানে ছোটবেলাটার স্বপ্নকেই আপনি বাস্তবে রূপান্তরিত করেছি। প্রথমে যখন আন্দামানে আসলাম তখন কেউ অর্ডার দেয়নি, মেরিন ডিপার্টমেন্ট আমার একখানা মূর্তি অর্ডার দিয়েছিল। আচ্ছা, সেই প্রথমেই আমার মেরিন ডিপার্টমেন্ট মূর্তির অর্ডার দিয়েছিল। দিলিপারে সেই থেকেই তারপরের বছর আমার 8খানা দুর্গা মূর্তি অর্ডার হয়। তারপরে 8খানা, একখানার পর থেকে তারপরের বছরে 8খানা মূর্তি আমি অর্ডার পাই। ওই মূর্তিগুলো আমার ফুটবলারই তখন যেত, যেরকম ভাদবস্তি, তারপরে ডলিগঞ্জ, স্কুল লাইন, নয়াগাঁও, তারপরে ব্রিজগঞ্জ, মেরিন, পানিঘাট, বামুফ্লাট, হ্যাভলোক, এইসব জায়গায় মূর্তি যাওয়া শুরু হলো। এখন দিন দিন কাজটা বেড়েই চলেছে আমার, প্রচুর কাজে আমার। এখন তো আপনি এই যে মূর্তিগুলো তৈরি করেন, তো প্রথমে জানবো যে কিভাবে আপনি শুরু করেন, মানে কিভাবে গড়া হয় মূর্তিটা? প্রথমে কাঠ দিয়ে টেক্সচার করে নিতে হয়। টেক্সচারটা করার পরে সেটাকে পল দিয়ে, ধানের পল আছে না, ধানের পল দিয়ে, হ্যাঁ ধানের পল দিয়ে ওটাকে বেঁধে সাইজ করে নিতে হয়। নেওয়ার পরে ওটাকে মাটি দিয়ে সুন্দর গঠন আনতে হয়। আনার পর তারপরে ওটাকে মুখ লাগাতে হয়। ধানের পলটা প্রথমে দেওয়া হয় আর কি, ওটার উপরেই মাটি দিয়ে জিনিসটা তৈরি করা হয়। তারপরে ওটাকে প্রথম মাটি দেওয়া হয় আটা মাটি। তারপরে ওটাকে আমি বালু মাটি, আটা মাটি, আটুলে মাটি যেটা বলে, আটা মাটি দিয়ে ওটাকে প্রথমে তৈরি করতে হবে। তারপরে ওটাকে শুকিয়ে গেলে বালি মাটি দিয়ে ওটাকে পরিষ্কার করে সুন্দর করে পেপার মেরে কাপড় দিয়ে ওর উপরে পলিশ করে দিতে হবে। দেওয়ার পর ওটাকে পেন্ট মারতে হবে। পেন্ট মারার পর ওটাকে উপরে একটু শাইনিং আছে, ওটা দিয়ে দিয়ে পরিষ্কারভাবে কাজটা করতে হবে। এখন নিখুঁত কাজ আর কি, নিখুঁত কাজ। আর এই দিন দিন আমার কাজটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে। গণেশ এবার 100 উপরে গণেশ আছে, দুর্গা আছে 15 খান, আর বিশ্বকর্মা আছে 50। একের পর এক তো পুজো আসছে আপনার। এখন প্রথমেই আমরা গণেশ পুজো দিয়ে যেটা আমরা শুরু করি, সব পুজোর আগে আমাদের গণেশ পুজো, তারপরে বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, তারপর কালী পুজো রয়েছে, মানে লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, সারা বছর ধরে তো পুজো। আবার জগদ্ধাত্রীও আছে দুই একটা, ফুটবলারে যা বেশি হয় না। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো একটা দুটো হয় বোধহয় কোথাও। হ্যাঁ, সেটা আমি সারা বছর ধরেই আপনার তাহলে টুকটাক কাজ করিয়ে যাচ্ছি। এরপরে সরস্বতীর কাজ, সরস্বতী কাজ শুরু হয়ে যাবে। সরস্বতীর পর আবার ফের বাসন্তী পূজা শুরু হয়ে গেল। বাসন্তী হয়ে গেলে আবার ফের গণেশের কাজ শুরু হয়ে যায়। 12 মাস আমার এই 12 মাসের কাজ। আমাদের তো কথায় আছে 12 মাসে 13 পার্বণ আসলে। হ্যাঁ, এইভাবেই আমাদের চলছে, এইভাবেই আনন্দ উৎসব নিয়ে আমরা চলছি আর কি। তো এবারে যেটা জানবো, এই যে মাটির কথা বললেন, তো এই মাটিটা আপনার কোথা থেকে আনানো হয়? এই মাটিটা আমরা গুপ্তপাড়া, এই যে আঠা মাটি, কিছু আঠা মাটি, গুপ্তপাড়া, সোলজারি, অন্দুরে, এসব জায়গায় মেলে।
আচ্ছা, সেখান থেকে মাটিটা খুব সুন্দর মাটি বা আচ্ছা খুব ভালো মাটি, বালি মাটিটাও আমরা ওখান থেকে নিয়ে আসি ওই একই জায়গা থেকে। তো কতটা পরিমাণ মোটামুটি আপনার লাগে? আমার টোটাল মাটি লাগে আমার 1400 বস্তা। মানে গণেশ পূজার জন্যই আপনি? গণেশ আর দুর্গা মিলে আমার 1400 বস্তা মাটি লাগে একসঙ্গে নিয়ে এসে রেখে দেন। কারণ হাতে তো আর সময় নেই, একের পর এক কাজ চলবেই। সামনে আমরা দেখতেও পাচ্ছি বেশ অনেক মূর্তি আপনি তৈরি করে রেখেছেন, খুব ভালো লাগছে। আর এখানে একা তো সম্ভব হয় না, সম্ভব না, সেজন্য কলকাতা থেকে ছেলেদের নিয়ে এসে তাদের সাথে আমি কাজ, আমার কাছে 6 জন ছেলে আছে, 6 জন কর্মচারী, আর আমার দিয়ে 7 জন আছে। 7 জন ছেলেরা এই 6 মাস ধরে এই কাজ করে যাচ্ছে। 6 মাস ধরে এই কাজটা আমার করে চলছে। আচ্ছা, আর এই যে তৈরি করতে র ম্যাটেরিয়ালস বা কাঁচা মালেরও নিশ্চয়ই প্রয়োজন পড়ে, যেমন মুকুট থাকে, হাতে অস্ত্র রয়েছে, আমরা দেখি মানে মাটির প্রতিমা তৈরি হওয়ার পরে তো তার মধ্যে সূক্ষ্ম অনেক রকমের কাজ রয়েছে। তো সেইগুলোর জন্য আপনারা কোথা থেকে সেই জিনিস? আমি কলকাতা থেকে নিয়ে আসা। কলকাতা থেকেই কাঁচা? সব কলকাতা থেকে নিয়ে আসা। আচ্ছা, মুকুট তৈরি করা সমস্ত বিভিন্ন জিনিস কলকাতা থেকে। আর বেশিরভাগ কাজ আমাদের এখন মাটির কাজ, হাতেই তৈরি করতে হচ্ছে। আচ্ছা, হাতেই সব চুড়ি, তারপরে চুল, কাপড় সব মাটিরই এখন তৈরি হচ্ছে। আচ্ছা, এখন সমস্ত মাটির জিনিস, মাটির অলংকার দিয়ে সাজানো হচ্ছে। তো এই মূর্তির চাহিদা কিরকম রয়েছে বাজারে? আমার এখানে চাহিদা প্রচন্ড পরিমাণে চাহিদা মা। এই মূর্তিগুলো আমার বাইরে বহু দূর দূর চলে যাচ্ছে। আচ্ছা, কোথায় কোথায় যায় দ্বীপপুঞ্জের? ক্যাম্বেল বে যাচ্ছে, কামোটা যাচ্ছে, নিকোবর যাচ্ছে, তারপরে হাটবে যাচ্ছে, তারপরে হ্যাভলক, নীলে, আর ফুটবলার এরিয়ামে পুরো মূর্তি আমার কাছ থেকে যায়। গণেশ 100 মূর্তি চলে গেল। তারপর হাতিয়ার মূর্তি আছে, ও 50টা হাতিয়ার মূর্তি আছে। তারপর দুর্গা মূর্তি 15 আছে, 15টা। এইসব মূর্তিগুলো সব আমার হাত দিয়ে তৈরি হয়েছে। সব এসব গণেশ সব আমার হাত দিয়ে সব তৈরি করেছি। আরো মূর্তি নিশ্চয়ই আরো তৈরি হবে। এখনো এই তামিলদের সরস্বতী পূজা আছে, ওটাও 15টা মূর্তির অর্ডার মিলে পেয়ে গিয়েছি। এরপর আবার লক্ষ্মী ঠাকুর তৈরি করতে হবে, লক্ষ্মীর পরে আবার কালী ঠাকুর তৈরি করতে হবে, কালী দেওয়ার পর আবার জগদ্ধাত্রী ঠাকুর আছে, জগদ্ধাত্রীর পর আবার আমার সরস্বতী কাজ শুরু হয়ে যাবে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির পর আবার মার্চ এপ্রিল মে আবার বাসন্তী ঠাকুর তৈরি শুরু করতে হবে। তো হ্যাঁ, তো এবারে যেটা জানবো যে এই যে এক একটা প্রতিমা আপনি তৈরি করছেন, এই যে আমরা দেখতে পাচ্ছি আমার চারিদিকেই অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছি ছোট থেকে শুরু করে বড় বিভিন্ন আকারের মূর্তি আপনি তৈরি করেছেন। তো এই যে ছোট মূর্তিগুলো যদি আমি জিজ্ঞেস করি, সেটা বানাতে আপনার কতদিন সময় লাগে? ছোট মূর্তিগুলো বানাতে আমার মা এই 5 ফুট 6 ফুটের মূর্তি, এগুলো 4 দিন 5 দিন পরে একটা মূর্তি করতে লাগবে টাইম। তারপরে বড় হলে দেখা যাচ্ছে দিন 7 দিন 8 দিনও লেগে যেতে পারে। একটা দুর্গা সেট বানাতে গেলে 15 দিন 16 দিন টাইম লাগছে। মাটির সাজ করতে গেলে আরও বেশি টাইম লাগবে মা। মাটির সাজ করতে গেলে একখানা দুর্গা করতে মিনিমাম 1 মাস টাইম লাগবে। আচ্ছা, বড় প্রতিমাগুলোতে আপনার 1 মাস টাইম লাগবে। আচ্ছা, তারপরে মিডিয়াম সাইজ যেগুলো এই 5 দিন 6 দিনের মধ্যে এটা হয়ে যাচ্ছে। একটা বিশ্বকর্মা তৈরি করতে আমার লাগবে 3 দিন। 3 দিন একটা বিশ্বকর্মা হয়ে যাবে। যে সরস্বতীগুলো বানাই ওগুলো তৈরি করতে আমার 4 দিন 5 দিন করে একজন ঠাকুর করতে আমার টাইম। তো কিরকম সময় ধরে আপনি বানান? মানে সকাল থেকে কিরকম? সকাল আমি 7টা থেকে কাজ শুরু করি। আচ্ছা, শুরু করতে করতে 9:30 বেজে যায়। তখন আবার খেতে যাই, টিফিন টাইম। টিফিনটা করার পর আধা ঘন্টা রেস্ট নিই, নেওয়ার পরে ওটাকে আবার ফের শুরু করি বেলা 2টো পর্যন্ত। 2টোর পরের থেকে 1 ঘন্টা রেস্ট, তারপরে আবার ফের শুরু হয়ে যায় কাজের। করতে করতে 8টার পরে টিফিন খাওয়া হয়। টিফিনে খাওয়ার পরে আবার রাত 10টা 11টা বেজে যায়, কোনো সময় 12টাও বেজে যায় মা কাজ শেষ করতে। তারপরে দিন আবার 7টায় কাজ শুরু করি। মানে সারাটা দিন তো আপনার এই মূর্তি নিয়েই মাথায় ভিতরেই আমার চিন্তা। তো এই যে এক একটা মূর্তি তো নিশ্চয়ই বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে, তাই না? একটা বৈশিষ্ট্য নিয়ে কোনো জিনিস শুরু হয়, তো মাথায় আপনার কিভাবে মানে প্ল্যান থাকে বা কি বৈশিষ্ট্য নিয়ে আপনি শুরু করেন? যেরকম মা এই দুর্গা 15খানা দুর্গা আছে, এক ভাবে তো করলে হবে না, সব এক সাইজে এক রকম করতে হবে, ডিজাইন করে সেটাকে তৈরি করতে হবে। সে মাথার ভিতর
বুদ্ধি এনে সেটাকে আমার তৈরি করতে হবে, যেটা এইভাবে করলে ভালো লাগবে, ওটা ওইভাবে করলে ভালো লাগবে, এইভাবে ওটা তৈরি করতে হবে। যেরকম গণেশ মূর্তিগুলো সব বেশিরভাগই এখন সব ফটো দিয়ে যাচ্ছে, ফটো দেখে সেইভাবে তো সেটা তৈরি করতে হবে, সেই রূপটা আনতে হবে। গণেশগুলো বিশ্বকর্মার কোনো সব লাগে না, ও বিশ্বকর্মা একভাবে আমরা তৈরি করে দিয়ে যায়। এই সরস্বতী ঠাকুরগুলো করি, ওরা সব ডিজাইন দিয়ে যায়, ফটো দিয়ে যায়, সেইভাবে আমার তৈরি করতে হয়। আচ্ছা, এখন ঠাকুর আমার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, বহু দূর দূর চলে যাচ্ছে। আগে সব কলকাতাতে বেশিরভাগ মূর্তি আসতো, এখন আর কলকাতা থেকে আসে না, সব আমার কাছ থেকে এখন বেশিরভাগ মূর্তি যায়। আরও কারখানা আছে, ছোট বড় মিলে আরও কারখানা আছে, সেখানেও যাচ্ছে মানুষ। মানে আপনার এখান থেকেই মানে মুখ্য আর কি, বেশিরভাগ ঠাকুরই ঠাকুর আমার এখান থেকে বেশি। তখন আপনার কেমন লাগে? আমার এই মূর্তি করতে মা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, ছোটবেলা থেকে করছি, এতে আরো আনন্দ লাগছে। আপনার স্বপ্নটাকে সফল করতে পেরেছেন, ওটা একটা বিশাল আনন্দ। এর থেকে মা কিছু আগে আমার কিছু ছিল না। আচ্ছা, প্রথমে যখন শুরু করি তখন কিছুই ছিল না, এখন এই মূর্তি তৈরি করে ব্যবসা করে আমার মোটামুটি আমার বাড়ি গাড়ি সবই আমি এর থেকেই করেছি মা, সব এর ভিতর থেকে আমার হয়েছে। আরও ইচ্ছা আছে, আরও দিন দিন এই আরও বাড়ি চলবো, আরও লোকজন বেশি নিয়ে আসবো, এসে আরও কাজটা একটু বাড়াবো, এই চেষ্টাটাই আমার এখনো আছে। আপনার কাজটা মানে অন্য 5 জনের থেকে একটু আলাদা, মানে একটা অন্যরকম আনন্দ আছে, আমাদের নিজেদেরই ভালো লাগছে এই পরিবেশে এসে আমরা কথা বলছি আপনার সাথে। আর এবারে যেটা জানবো যে আপনার এই প্রতিমা যখন বাইরে যায় এবং সেখানে যে পুজো হয়, যখন মানে একটা প্রাণ ঢালেন, যখন আপনি একটা প্রতিমার মধ্যে প্রাণ ঢালছেন এবং সেই প্রাণ প্রতিষ্ঠা করার পর যখন বাইরে সেখানে পুজো হয়, তখন সেই আনন্দ অনুভূতিটা আপনার কীরকম হয়? সেটা বহুত সুন্দর লাগে মা, আনন্দটা এত ভালো লাগে যে আমার মূর্তি গিয়ে ওখানে পুজো পার্বণ হচ্ছে, সবাই ভালো বলছে, সবাই বলছে না মূর্তিটা সুন্দর হয়েছে, এটা বহু আনন্দ লাগে আমার। আচ্ছা, এই যে আমরা মূর্তি দেখতে পাচ্ছি এখানে, ছোট বড় অনেক মূর্তি রয়েছে, তো প্রথমে জিজ্ঞেস করবো যে এই যে ছোট ছোট মূর্তিগুলো, এগুলোর দাম আপনি কীরকম রাখেন? ছোট মূর্তিগুলোর দাম 5,000 6,000 ছোটগুলোর দাম। তারপরে যে দামটা আছে এই 6 ফুট 7 ফুটের যে ঠাকুরগুলো 15,000 20,000 টাকা করে বিক্রি হয়। আর বড় বড় গণেশ যেগুলো তৈরি করি 12 ফুট 14 ফুট হাইটের, ওগুলো 1,90,000 80,000 এক এক দাম আছে, বড়গুলো চাহিদা। এক একখানা দুর্গা মূর্তির দাম আছে আমার ধরো 50,000 60,000 70,000 80,000 এক একখানা দুর্গা মূর্তির দাম আছে। মানে 5 5.5 থেকে শুরু হচ্ছে, 5.5 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আর দুর্গা নর্মাল দুর্গাগুলো আমি যেরকম 40,000 50,000 বিক্রি করি, সেগুলো ডাকের সাজের কলকাতা থেকে যে সাজ টাজগুলো নিয়ে আসি সেইগুলো। যেগুলো মাটির সাজ করা হয় 70,000 80,000 টাকা করে, ওগুলো প্রচুর কাজ মা। তো মোটামুটি কমপ্লিট হচ্ছে, মানে গণেশ পুজো তো আমাদের খুব সামনেই এসে গেছে, তো গণেশ ঠাকুরের মূর্তিগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট প্রায় হয়ে গেছে মা। আচ্ছা, নেওয়া কি শুরু হয়েছে মূর্তি? আর শুরু করিনি, এটা যাওয়ার পরে আবার এই দুর্গা মূর্তি শুরু হয়ে যাবে। না, গণেশ মূর্তি কি আপনাদের বাইরে যাওয়া শুরু হয়েছে? হ্যাঁ, বাইরে যাওয়া শুরু হয়েছে, কামাঠা চলে গেছে, নিকোবর চলে গেছে, আচ্ছা, ক্যাম্বেল বে চলে গেছে সব মূর্তি। কিভাবে পাঠানো হয় এখান থেকে? এগুলো প্যাকিং করে ওটাকে শিপে পাঠানো হয়। আচ্ছা, শিপে পাঠানো হয়, দেখা যাচ্ছে 19 তারিখ একটা শিপ ছিল, শিপে 3খানা মূর্তি চলে গেছে। আচ্ছা, এই মূর্তি করে যে ছেলেরা আছে 5-6টা ছেলে কাজ করছে, ওদের পেমেন্ট মা, ওদের মাইনে দিতে হয় আমার মেন কারিগর, তার 60,000 টাকা মাসে দিতে হয়। আচ্ছা, খাওয়া দাওয়া আপ ডাউন প্লেন খরচা সব দিতে হয়। তারপরে একটা ছেলে আছে তার 40,000 টাকা মাসে দিতে হয়। তারপরে একটা ছেলে আছে 30,000 টাকা দিতে হয়। তারপরে একটা ছেলে আছে ওকে দিতে হয় আমার 25,000 টাকা। তারপর মিনিমাম আরো 2 জন আছে, তাদের 20,000 টাকা করে, মানে 6 জন কারিগরি দিয়ে আপনার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, আর কিভাবে নিয়ে যাওয়া হয়? মানে এই যে মূর্তিগুলো হয়তো ধরুন এই যে বিভিন্ন জায়গায় হয়তো ওয়ান্ডুর সোলজারি যাচ্ছে, তো সেখানে এগুলো সব মহেন্দ্র পিকআপ আছে না, ওতে করে সব মূর্তি যায়। আর বড় গণেশ মূর্তিগুলো বড় বড় টলি আছে, টলির উপর করে নিয়ে ওরা চলে যায় গাড়ি করে। আর দুর্গা প্রতিমা আপনার কতটা মানে শুরু হয়েছে, মানে কত? এখানে
আমার উপস্থিত এখন 10টা তৈরি করেছি, আরও 5টা তৈরি হবে। আচ্ছা, তৈরি করার পর ধরো এখান থেকে 10 তারিখে তো পুজোটা 10 তারিখ থেকে শুরু হচ্ছে অক্টোবরে, 10 দিন আগে থেকে আরও পেন্ট শুরু করে দেবো। পেন্ট শুরু করবে, আবার চলেও যাবে, কামোঠা যাবে 2 মূর্তি, আচ্ছা, কাঁচাল যাবে, সব জায়গায় যাবে। সেখানেও দুর্গাপূজা হয়। হ্যাবলক যাবে, ওখানেও দুর্গাপূজা হয়। তো আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানবো এবার। এই যে এতদিন ধরে আপনি আপনার মানে কাজগুলো করে যাচ্ছেন, এত সুন্দর কাজ, এত সূক্ষ্মভাবে এই যে কাজগুলো করছেন, তো এই যে আপনার স্বপ্নটাকে আপনি সফল করতে পেরেছেন, তো আপনার কীরকম অভিজ্ঞতা এই নিয়ে একটু যদি আমাদেরকে বলেন। আমার অভিজ্ঞতা এতে বাবা খুব ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। মানে ফোর্ট বিলারে ছোট ছোট ছেলেরা বড়রা যা আছে সবাই ঠাকুরের জন্য আমার উপরে খুব চাহিদা যে দাদার মূর্তি খুব সুন্দর, ওখান থেকে আমরা মূর্তি নেবো। এবার গণেশ তো আরও 15টা মূর্তি আমি অর্ডার ছেড়ে দিয়েছি মা। আচ্ছা, কারণ আমি পারিনি, জায়গা নেই আর তৈরি করার সময় নেই, এই জন্য জায়গার অভাবে আপনাকে অর্ডার ছাড়তে আমি যাই ওদের মূর্তিগুলো। হ্যাঁ, দেখতেই পাচ্ছি প্রচুর মূর্তি, জায়গাই নেই, খুব সুন্দর করে বানিয়েছেন। তো আপনার এই আইডিয়াগুলো কিভাবে আসে? মানে আমি জিজ্ঞেস করতে চাইছি যে এই যে আমি দেখতেই পাচ্ছি আমার সামনে অনেক মূর্তি রয়েছে, এক একটা মূর্তি এক এক ধরনের, যে মুকুটটা রয়েছে কোনোটার মুকুট আলাদা, এদিকে গয়না যে পরিয়েছেন মাটির গয়না, এই যে আলাদা, এই যে ডিজাইনগুলো আপনার নিজের মন থেকে তৈরি? সব নিজের মন থেকে তৈরি করতে হয়। যেরকম 10খানা দুর্গা আছে, 10 রকমের আছে, কেউ কারোর সঙ্গে মিল নেই। একদম এক একটা ভাবে মাথা থেকে ব্রেনে বের করে ওটা তৈরি করতে হয়। আচ্ছা, মানে কাগজে কলমে আগে কি এঁকে নেন? না, কিভাবে মনের থেকে ওটা মানে বানাতে ওটা অভিজ্ঞতা এসে যায় না। এটা এইভাবে করব, ওটা ওইভাবে করব। যেরকম গণেশ, এটা এইভাবে করলে খুব ভালো লাগবে, এই ডিজাইন করি, এর মুটুকটা এইভাবে করলে ভালো লাগবে, এইটা সব নিজের থেকে মনের থেকে ওটা আসে। আচ্ছা, তো এই যে আপনি কাজ করে চলেছেন, তো কোনো জায়গায় মানে কোনো রকম পুরস্কারের কোথা থেকেও কি পেয়েছেন আপনি? পুরস্কার পেয়েছি, ডায়েরি ফার্ম থেকে আমার কাপড় দিয়েছে, এটা কাপ দিয়েছে। কোথা থেকে দিয়েছে? এটা ডায়েরি ফার্ম থেকে। বড় গণেশ নিয়ে গিয়েছিল প্রতি বছর। পয়সাও দেয় ওরা, 1000-2000 টাকা করে বকশিস দেয় ওরা। আরো কোথা থেকে কিছু আরও দেয়, যেসব মূর্তিগুলো যায় ওখান থেকে কেউ 5000, কেউ 6000, ওরা এক্সট্রা আমাদের পুরস্কার হিসেবে দেয়। আচ্ছা, এমনি কোনো অন্যরকম ভাবে পুরস্কার আপনাকে ডেকে সম্মান জানানো হয়েছে? হ্যাঁ, সম্মান জানানো, ওটা ডায়েরি ফার্ম হয়। আচ্ছা, তা প্রেমনগর হয়। আচ্ছা, তা হেডোতে সব আমাকে নিয়ে গিয়ে আপনাকে আলাদা করে নিমন্ত্রণ করে ওটা কাপড় চোপড় দেয়, পয়সা বকশিস দেয়, ফল মিষ্টি দেয়, দিয়ে আমার হাতে তুলে দেয় ওরা। আচ্ছা, পরিবারের কিরকম সাপোর্ট পান আপনি? এই যে সারাদিন আপনি কাজ করে চলেছেন, পরিবারের আপনাকে সাপোর্ট করলেই তো আমার সেদিন কাজটা হচ্ছে না, তো কাজ তো হবে কি করে? পরিবারের সাপোর্টই সফলতা পেয়েছেন, তাই না? আমার ধরো মা, কি বলবো, আমরা স্বামী স্ত্রী দুজন এখানে থাকি। আচ্ছা, একটা ছেলে ছিল, তাও সে মারা গিয়েছে। কেউ নেই আমার এখন, আমরা স্বামী স্ত্রী দুজনাই। একটা নাতি আছে, এই 16 বছরের বয়সে, সে আমার মায়ের কাছে থাকে। আমরা দুজনে এখানেই আসি পয়সার জন্য। মা, আমি নাতির মধ্যে কি কোনো উৎসাহ দেখতে পান? উৎসাহ আসবে বলছে, দাদুর কাজ দিয়ে আমি দেখব, দাদুর কাজ দিয়ে আমি নেব। ওই এই অক্টোবরই ও আসবে। আচ্ছা, আপনি যখন কাজ করেন তখন কি পাশে বসে দেখে? ও দেখে। আচ্ছা, দেখে, খুব ভালো। এখানে আসেনি, এবার আসবে। 2বার এনেছিলাম, তখন ছোট ছিল, মা বাবা ছিল, ভালো লাগেনি, চলে গিয়েছে। কিন্তু এখন উৎসাহ চলে আসবে, এখানে দাদুর কাজ দিয়ে আমি নেব। আচ্ছা, ধরেন মা, এখান থেকে আমি এই প্রতিমা তৈরি করে আমি কলকাতাতে বাড়ি, গাড়ি, বাজারে দোকান, বাড়ি, মন্দির আমি সব করে দিয়েছি। মাঠে একটু জমি জায়গাও রেখেছি। ব্যাংকে কিছু টাকা ছিল, সবই তো বললাম, সব চলে গেল। আচ্ছা, এবারে যেটা জিজ্ঞেস করব, যে প্রথম যেদিন আপনি মূর্তি মানে বানিয়েছিলেন এবং কমপ্লিট হয়েছিল মূর্তিটা, তো সেদিন আপনার কিরকম অনুভূতি হয়েছিল মন থেকে? প্রথমে যে সময় আমি মূর্তি বানাই, তখন বয়স আমার 15 বছর বয়স। বলছিলেন 15 বছর বয়স থেকে আমি এই কাজ শুরু করি। কারো কাছে আমি যাইনি, শিখিনি, নিজের মনের থেকে তৈরি করতে করতে প্রথমে তৈরি করলাম এক সরস্বতী ঠাকুর। আচ্ছা, সরস্বতী তৈরি করার পর
ঠাকুরটা বিক্রি হবে কি হবে না আমার ঠিক ছিল না, তখন তো ভালো হয়নি মা, ফার্স্ট টাইম তৈরি করছি, প্রথম তৈরি জিনিস। সেই সময় সেই সরস্বতী বিক্রি করি 15 টাকা। আচ্ছা, 15 টাকায় সরস্বতীটা বিক্রি করি। তারপরের বছরে আমি আরও 4খানা লক্ষ্মী তৈরি করলাম, তারপরে 1খানা দুর্গা তৈরি করেছিলাম মা। দুর্গাটা আমি 25 টাকায় বিক্রি করেছিলাম। 25 টাকা বিক্রি করলে খুব আনন্দ পেয়েছি। 25 টাকার সময় অনেক দাম, তখনকার দিনে তো 25 টাকা বহুত দাম, অবশ্যই দাম ছিল। 25 টাকা দিয়ে ঠাকুর বিক্রি করার পরের থেকে আমার মনের ভিতরে আরও উৎসাহ এসে গেল। উৎসাহ আসার পরে আমি সেইবার আরও 4খানা দুর্গা তৈরি করলাম। করলে আমি চিন্তা করছি বিক্রি হবে কি হবে না ঠিক নেই। তারপর আমি তৈরি করে রেডি করে পেমেন্ট করলাম, তারপর দেখলাম বছরও আমার বিক্রি হয়ে গেল 4খানা দুর্গা। রেট কম, 25,000, 2500, 3000 এরকম করে, দাম তো কম ছিল। তারপরে ধীরে ধীরে উৎসাহটা বেড়ে চললো। বাড়ানোর পর ঠাকুর আমার তখন কলকাতায় আমি 20-25খানা করে দুর্গা ঠাকুর তৈরি করতাম। করার পর তখন ওখানে মনসা বিক্রি হয় প্রচুর পরিমাণে। ওই সময় আমাদের কলকাতাতে শ্রাবণ মাসে তখন মনসা পূজা হয়, প্রচুর হয়। আমি 30-40খানা করে মনসা তৈরি করেছি একা হাতে আমি তৈরি করতাম। তারপরে বিশ্বকর্মা, তারপরে দুর্গা, কালী 25-30 খানে কালী, দিনে দিনে সংখ্যা আর কি বাড়ছে, একটু বিক্রি হচ্ছে, খুশি। তখন আমি লেবার নিতাম না। তারপরে বছর থেকে আমি লেবার নিয়ে শুরু করলাম, 3-4টে করে লেবার। কতগুলো মূর্তি বানাবার পর আপনার মনে হলো যে এখন আমাকে? আমার 10টা দুর্গা হয়েছে সেই সময়, 30খানা কালী করেছি, মনসা 30খানা করার পর দেখছি আর পারবো না, তখন থেকে আমি লেবার নিতে শুরু করলাম। লেবার নিয়ে শুরু করে দিন দিন কাজটা আমার বেড়েই চললো। প্রথমে কজন ছিল? প্রথমে আমার 3 জন ছিল, আর আমি ছিলাম 4 জনে মিলে আমরা কাজটা করেছি। তারপরে তো 2000 সালে আমি আন্দামানে আসি। আন্দামানে আসার পর আমার দিন প্রথম মেড ইন্ডিপেন্ডেন্ট দিল, তারপর এখন তো দিন আমি কাজ করে কুলাতে পারছি না। এখন এমন অবস্থা কি আপনি রাখতেই পারছেন না? রাখতেই পারছি না। আমি এত ঠাকুরের আশীর্বাদে আমার প্রচুর কাজ মা, আর কাজও সবাই আনন্দ পাচ্ছে। বাচ্চারা বলছে খুব সুন্দর মূর্তি হয়েছে আঙ্কেল, আপনার কাছ থেকে নেব। প্রতি বছরে তারা মূর্তি আমার অর্ডার দিয়ে যাচ্ছে। আগামী সনের জন্য আরো প্রচুর মূর্তির অর্ডার এখন থেকে শুরু হয়ে গেছে। প্রথমে তো আপনি বললেন, তো তখন আনন্দ আপনার কিরকম হয়েছিল? প্রচন্ড আনন্দ মা, এই ঠাকুর বিক্রি হচ্ছে, আনন্দ তো হবেই, পয়সাটা আসছে বেশি, তখন আনন্দ। একটা স্যাটিসফাইডও থাকে না যে আমার হাতের জিনিস অন্যরা যে এত সুন্দর করে পুজো করছে, আনন্দটা আরো বেড়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। মাঝে মাঝে আমি ঠাকুর দেখতে ঘুরে বেড়াই, কোন জায়গাটা কিরকম হয়েছে, কিরকম সাজিয়েছে, আমি নিজেও ঘুরে ঘুরে দেখি। আবার এই ঠাকুর আমরা আমার নাম শক্তি চক্রবর্তী। আমি স্কুল লাইনে দুর্গা পুজোটাও আমি করি মা। আপনি পুজোও করেন? পুজোও করি, পুজোটা করি। আমার মূর্তির কারখানা, আমার ছোটবেলা থেকে আপনার মূর্তি যায়, তাই না? ছোটবেলা থেকে আমি এই কাজেই লিপ্ত মা, মাটির কাজে। আন্দামানে এসে দুর্গা পুজো টুজো সব যাত্রা করছেন। আচ্ছা, তো পরিবারের আপনার কিরকম সাপোর্ট রয়েছে? পরিবারে আমার প্রচুর সাপোর্ট মা, সাপোর্ট না হলে আমি করতে পারতাম না। একদমই তাই, একদমই করতে পারতাম না। আমার মা, বাবা, আমার ভাই। আপনি কি প্রথম এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন? এই কাজে প্রথমেই আমি আপনার থেকেই শুরু? আমার থেকেই শুরু, আমার থেকেই নিষ্পত্তি হয়ে যাবে। এখন যদি নাতি এগোয় তাহলে হবে, নাই তো শেষ হয়ে যাবে। তো পরিবারের কথা বলছিলেন, একটু পরিবারের ব্যাপারে আমি জানবো যে কে কে আছে আপনার পরিবারে? পরিবারে মা, আমার মা আছে এখনো জীবিত। আচ্ছা, তার বয়স কিরকম? তার বয়স হচ্ছে 97 বছর বয়স। তিনি ভালো আছেন, সুস্থ আছেন? এখনো ভালো আছে, নিজে রান্না করে খায়, মন্দিরে 3 বার পুজো করে, কৃষ্ণ মন্দির আছে বাড়িতে, পুজো করে, খুব ভালো। তারপরে আমার নাতি আমার মায়ের কাছেই থাকে কলকাতাতে। আচ্ছা, আর কে আছে? আর আমার ভাই আছে, ভাই বউ আছে, সব একসাথেই আছে, আমাদের পৃথক নেই মা। আর একটা ছেলে ছিল, সে তো মারা গেছে, বৌমাটা তো চলে গেছে, এখন নাতিটা আমার কাছেই থাকে। যাই হোক, নাতি দুঃখ রয়েছে আপনার জীবনে, কিন্তু তাও আপনি এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাচ্ছি আপনার ভালোবাসার কাজকে নিয়ে, তাই তো? সেদিন এগিয়ে যাচ্ছি। সেই আর কি করব মা, সেই জীবনে দুঃখ আসে সবারই, কিন্তু সেটাকে একটু মানে ভুলে গিয়ে আপনি যে সামনের দিকে এত সুন্দর কাজ নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, সেটা সত্যিই প্রেরণাদায়ক, আমাদের সবারই শিক্ষামূলক একটা ব্যাপার রয়েছে।
তো এবারে যেটা জানতে চাইবো যে এই যে আপনি বানিয়ে চলেছেন, তো আজকের এই যুব সম্প্রদায়ের ছেলেমেয়েরা, তাদের মধ্যে আপনি কিরকম উৎসাহ দেখতে পান সেটা যদি একটু। আমার মা খুব উৎসাহ ওরা দিচ্ছে আমাকে, আচ্ছা, প্রচুর উৎসাহ দিচ্ছে। আঙ্কেল আগামীবার আরও মূর্তি বানাও, আরও সুন্দর সুন্দর বানাও, আমরা আপনার কাছ থেকেই নেব, এইভাবে ওরা বলেই চলে যাচ্ছে। ঠাকুর এবারও যেগুলো অর্ডার পেয়েছি, ধরো 103টে মূর্তি আমার অর্ডার হয়েছে গণেশ মা, সব ভালো ভালো দামই পেয়েছি আমি। আচ্ছা, দাম ভালো পেয়েছি। তাদের মধ্যে আপনি মানে তারা কি আপনার কাছে বসে শেখে? মানে আজকে যুব সম্প্রদায়ের কথা বলছি, কারণ আপনি করে যাচ্ছেন। সবাই আসে দেখতে, দেখে 1 ঘন্টা 2 ঘন্টা করে বসে কাটিয়ে দেয়। তারা শিখছে আপনার থেকে, শেখার জন্য তারা আসছে। আচ্ছা, দেখে যাচ্ছে। আচ্ছা, মানে শেখার ইচ্ছেটা আছে তাদের মধ্যে। ইচ্ছেটা আছে, কারণ আপনাদের পরে তো তাদেরকে ধরতে হবে, আর এই জিনিসটা তো চলতে হবে আমাদের পরম্পরা অনুযায়ী, তাই না? তাদের মধ্যেও আপনি উৎসাহ পাচ্ছি, খুব ভালো। একটু বলুন। উৎসাহ পাচ্ছি। আর ধরো আমার এই মাটির কাজ করতে আমার প্রচণ্ড ভালো লাগে। আচ্ছা, এত ভালো লাগে, সেই জন্যে রাত দিন আমি জ্ঞান করি না, এই কাজের ভিতরে আমি লিপ্ত থাকি মা। আচ্ছা, প্রচুর কাজ আমার করতে হয়। এই ছেলেপিলেগুলোর যার মালপত্র, যারা মাটি, এই যে কাঁচা মালগুলো যে আনে, সেটা কি আপনি নিজে গিয়ে আনেন? আমি নিজে গিয়ে নিয়ে আসি। আচ্ছা, এই মাটি, খড়, যাবতীয় জিনিস সবই আমারই জোগাড় করতে হয় না। আচ্ছা, ওরা তো পারে না, এখানকার ওরা নতুন ছেলে, সব আপনি নিজে দেখে বুঝে জিনিসগুলো নিয়ে আসি। কাঠ আমি চাটাম থেকে পাই। আচ্ছা, চাটাম থেকে আমার 10 কিপি 12 কিপি করে কাঠ আমাকে দেয়। কাঠ ওখান থেকে নিয়ে আসেন? কাঠ ওখান থেকে দেয়। আচ্ছা, ওখানে একটা বিশ্বকর্মা দিই ফ্রিতে, আমি 1 পয়সা নেই নে। হ্যাঁ, তার সাথে সাথে আমার কাঠ পাট ওরা দিয়ে দেয়। হ্যাঁ, কাঠের জন্য কোনো অসুবিধা হয় না। আচ্ছা, সেই কাঠ দিয়ে কাটাম তৈরি হয়, বিচুলি জড়িয়ে ওটাকে মাটি দিয়ে সব আমি সব তৈরি করি না। আর এই যে ধানের জিনিস শীষ দিয়ে যে তৈরি হয়, সেটা আপনি কোথা থেকে? ধানের যে পল বলে, ঘাস, ওটা আমি সোলজারি থেকে নিয়ে আসি। সোলজারি থেকে, মানে এক একটা জায়গা থেকে এক একটা জিনিস করতে হয়, অ্যারেঞ্জ করতে হয় আপনাকে, তারপরে গিয়ে জিনিসটা তৈরি করতে হয়। এবং সোলজারি, তারপর ডিগলিপুর, ওদিক থেকে আনতে হয় পল মা। ওদিক থেকে পল নিয়ে আসেন, মানে কম পড়লে আর কম পড়লে। আচ্ছা, এই আমার এখন পল কম পড়ে গেছে। আচ্ছা, এখন ডিগলিপুরের থেকে আনতে হবে। আচ্ছা, ডিগলিপুরে বোটে করেই জিনিসটা আসে? বোটে করেই। আচ্ছা, বোটে না মা, ওগুলো আসে লরিতে। আচ্ছা, আচ্ছা, লরিতে করে আনতে হয়, বোটে পল তুলতে দেয় না। আর বিশ্বকর্মা ঠাকুর আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা রয়েছে, তো কতগুলো অর্ডার পেয়েছেন এবার? বিশ্বকর্মা আমি 50টা অর্ডার পেয়েছি। 50টা অর্ডার পেয়েছেন? 50টা অর্ডার পেয়েছি। আচ্ছা, প্রায় সব বুক হয়ে গেছে, অল্প কিছু খালি আছে। মানে আচ্ছা, মোটামুটি কাজ শেষের দিকেই এগোচ্ছে? শেষের দিকে এগোচ্ছে। আচ্ছা, এখন গণেশের পেন্ট চলছে মা। পেন্ট চলছে? পেন্ট চলছে। আচ্ছা, 2-1টা ঠাকুর এই 25 তারিখে যাবে। 4টে ঠাকুর গণেশ, বড় গণেশ আর 4টে ঠাকুর 25 তারিখে নেবে। আর 30 তারিখে যাবে 8টা গণেশ। হ্যাঁ, তারপরে 1 তারিখে যাবে 5টা গণেশ। আচ্ছা, টুকটাক যাবে। এবার যেতে যেতে ওই 2, 3, 4-এর মধ্যে সব নিয়ে শেষ করে দেবে। আচ্ছা, তো এবারে জিজ্ঞেস করবো যে আপনি এই যে সারাদিন কাজের মধ্যে রয়েছেন, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? শরীর স্বাস্থ্য বলতে আমি সুগারের পেশেন্ট, তো আমার কোনো অসুবিধা হয় না। কাজে থাকতে আমার বহুত উৎসাহ লাগে। আচ্ছা, কাজ করতে বহুত উৎসাহ লাগে। এ কাজ ও কাজ আমি করার তালেই থাকি, না করলে আমার ভালো লাগে না। বসে থাকতে আমি পারি না, একদমই না। আজকে যুব সম্প্রদায় ধরুন যারা আপনাকে শুনছে দেখছে, তাদের জন্য মানে আপনি কি বলবেন, মানে কি বলতে চান যে এই কাজটাকে নিয়ে কিভাবে এগোবে? আমি বলতে চাই মা, যে তোমরা এই কাজটা তোমরা শেখো। আমাদের বয়স হয়ে গেছে, তোমরা কাজ শেখো আস্তে, সেটা উৎসাহ তোমরা করো। আসে মা, সবাই উৎসাহ দিয়ে আসে, দেখে শোনে। আচ্ছা, পেন্টের সময় আসে, বসে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা করে আমার ছেলেরা বসে থাকে। সব জায়গার থেকে আসে, যেরকম বামফ্লাট, পানিঘাট, ওদের ছেলেরা আসে, সব বসে থাকে। জঙ্গলিঘাট থেকে সব বসে থাকে, ঠাকুর অর্ডার দেয়, ঠাকুর দেখে, তৈরি করে কিভাবে করছে। কেউ কেউ হাতও লাগায় ঠাকুরে। আচ্ছা, আপনার সঙ্গে সঙ্গে তারা হাতও লাগায়। আচ্ছা, মানে তাদের মধ্যে উৎসাহ রয়েছে? উৎসাহটা রয়েছে, মানে আপনাকে একটু উৎসাহ একটু জোগাড় দিয়ে দিতে হবে, তারা কিন্তু পরে গিয়ে এগোতে পারবে ভবিষ্যতে।
তো আজকে আপনার সাথে কথা বলে তো সত্যি ভীষণ ভালো লেগেছে। আর সত্যি বলতে কি এত সুন্দর একটা পরিবেশে আমরা আসতে পেরেছি এবং এত সুন্দর পরিবেশে আমরা যে দাঁড়িয়ে কথা বলছি, সত্যি তার জন্য মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করব, কারণ আগামী দিনেও আমাদের আপনাকে বিশেষভাবে প্রয়োজন, আমাদের সেই কামনাই রইল। আর আপনাকে আজকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে মা।